ওয়েলকাম টু এমডি কেমিস্ট্রি টিউটোরিয়াল। এর আগের ক্লাসে আমরা কিন্তু SN2 বিক্রিয়া নিয়ে আলোচনা করেছিলাম এবং তার মেকানিজম কীভাবে হয় এবং SN2 বিক্রিয়ার কী কী বৈশিষ্ট্য রয়েছে সেই সব নিয়ে আলোচনা করেছিলাম। আজকে কিন্তু আমরা SN1 বিক্রিয়া নিয়ে আলোচনা করব। আজকে তাহলে কি বিক্রিয়া নিয়ে আলোচনা করব? SN1। তাহলে এই SN1, S মিনস সাবস্টিটিউশন, N মিনস নিউক্লিওফিলিক, 1 মিনস ইউনিমলিকুলার। তাহলে এই যে মেকানিজমটা এখানে SN1 যে মেকানিজম, এই সাবস্টিটিউশন, নিউক্লিওফিলিক, ইউনিমলিকুলার। তাহলে SN1 বিক্রিয়া কাকে বলবো আমরা? তাহলে যে সমস্ত বিক্রিয়া SN1 কলা কৌশল দ্বারা সম্পন্ন হয়। ওকে, SN1 বিক্রিয়া কাকে বলবো আমরা? যে সমস্ত বিক্রিয়া SN1 কলা কৌশল দ্বারা হবে, SN1 কলা কৌশল দ্বারা সম্পন্ন হবে, তাদেরকেই আমরা বলবো কি SN1 বিক্রিয়া। এর উদাহরণ কি আছে? এর যদি আমরা এই বিক্রিয়াটাকে বুঝতে চাই তাহলে কিন্তু আমাদের একটা উদাহরণ নিতে হবে এবং সেই বিক্রিয়াটা ধাপে কিভাবে ঘটে, মানে স্টেপ বাই স্টেপ কিভাবে ঘটে ওই বিক্রিয়াটি, সেটা কিন্তু আমাদের দেখে নিতে হবে একবার। এটা কিন্তু খুবই সহজ। যত বিক্রিয়াগুলো আছে তার মধ্যে প্রতিস্থাপন বিক্রিয়ার মেকানিজম একদম সহজ। তোমরা যদি ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে যে এই SN1 কলা কৌশল কিভাবে ঘটে। এবং SN1 SN2 আজকে কিন্তু আগের দিন আমি SN2 অলরেডি বলে দিয়েছি। এর মেকানিজমটা বলার পর SN1 এবং SN2 কিভাবে বিভিন্ন ফ্যাক্টরসের উপর নির্ভর করে সেই জিনিসগুলো নিয়েও আজকে কিন্তু আলোচনা করে দেব। অতএব আজকের ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কোনো স্কিপ করবে না কিন্তু, তাহলে কিন্তু তোমাদের অনেক প্রবলেম হতে পারে। ঠিক আছে, দেখো SN1 কলা কৌশল বোঝানোর জন্য আমরা কিন্তু একটা উদাহরণ নিব, টারসিয়ারি বিউটাইল ব্রোমাইড। ওকে, টারসিয়ারি CH3 CBr। তাহলে টারসিয়ারি বিউটাইল ব্রোমাইড, এখানে যদি আমরা অ্যাকোয়াস KOH কি দেই, অ্যাকোয়াস KOH যদি দেই তাহলে কি উৎপন্ন হবে? CH3 COH প্লাস KBr হয়েছে। এইভাবে কিন্তু এই বিক্রিয়াটা হয়। এটা একটা SN1 বিক্রিয়ার উদাহরণ। দেখো এই বিক্রিয়াটার কলা কৌশল কিভাবে ঘটে। এখানে বিক্রিয়াটার মেকানিজম স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি। যদি কোনো জায়গা তোমরা না বুঝতে পারো তাহলে ইনবক্সে আমাকে জানাও অথবা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। হ্যাঁ, তাহলে আমি মোটামুটিভাবে চেষ্টা করব, যত সম্ভব চেষ্টা করা যায়। মেকানিজম এর কিভাবে মেকানিজম, এই SN1 যে বিক্রিয়াটা, মানে SN1 যে কলা কৌশলটা, এটা কিন্তু দুটো ধাপে ঘটে। আমি আগের যে SN2 বলেছিলাম সেটা কিন্তু কতগুলো ধাপে ঘটছিল, সেটা কিন্তু একটাই ধাপে ঘটেছিল। দেখো SN1 বিক্রিয়াটা, তাহলে স্টেপ 1, 1 নম্বর স্টেপে এইভাবে হবে। 1 নম্বর স্টেপটা আঁকছি আমি। প্রথম ধাপে এই টারসিয়ারি বিউটাইল ব্রোমাইডটা, এর লিভিং গ্রুপ কোনটা? হ্যালাইডগুলো জেনারেলি লিভিং গ্রুপ হয়। তাহলে লিভিং গ্রুপ যদি হয় তাহলে কি হবে? তাহলে এইখানটায় আমরা কি করব, প্রথমে এটা স্লো এবং এটাকে বলা হচ্ছে রেট ডিটারমিনিং স্টেপ। তাহলে প্রথম ধাপে কি হবে? এই বিক্রিয়াটির প্রথম ধাপে CH3 CBr, এই এটা কিন্তু সাবস্ট্রেট, এটা কিন্তু লিভিং গ্রুপটা প্রথমে ত্যাগ করে এক টারসিয়ারি বিউটাইল ক্যাটায়ন গঠন করবে। কি বললাম? এই টারসিয়ারি বিউটাইল ব্রোমাইড প্রথম ধাপে ব্রোমাইড আয়ন মাইনাস ত্যাগ করে, মাইনাস ব্রোমাইড মাইনাস আয়ন ত্যাগ করে কি করবে? টারসিয়ারি বিউটাইল ক্যাটায়ন উৎপন্ন করবে। তাহলে স্লো স্টেপটা যেটাই, সেটাই কিন্তু রেট ডিটারমিনিং স্টেপ, মানে রেট ডিটারমিনিং, RDS মানে কি? রেট ডিটারমিনিং স্টেপ। এই ধাপেই কিন্তু এর হার নির্ণয় করা হয়। ওকে, এখন দেখো এই যে টারসিয়ারি বিউটাইল ক্যাটায়ন দ্বিতীয় ধাপে ও কি করবে? আমরা কি মিশিয়েছিলাম?
অ্যাকোয়াস কেওএইচ, অ্যাকোয়াস কেওএইচ এর উপস্থিতি এখানে কিন্তু নিউক্লিওফাইল হিসেবে কে আছে, ওইচ মাইনাস। এর পরের ধাপে কিন্তু এটা কিন্তু ফার্স্ট স্টেপ, CH3 C প্লাস। এর পরের ধাপে কিন্তু কি করবে না, OH মাইনাস টি এইখানটায় প্রবেশ করবে, এই কার্বোক্যাটায়নটার সঙ্গে যুক্ত হয়ে যাবে। এটা কিন্তু ভেরি ফার্স্ট স্টেপ এটা, এবং যুক্ত হয়ে টারসিয়ারি বিউটাইল অ্যালকোহল উৎপন্ন করবে। এটাই হলো গিয়ে SN1 বিক্রিয়ার কলাকৌশল। এখানে তাহলে কি ইন্টারমিডিয়েট উৎপন্ন হচ্ছে, এখানে কিন্তু একটা ইন্টারমিডিয়েট উৎপন্ন হয়, এটাকে বলা হচ্ছে কার্বোক্যাটায়নিক ইন্টারমিডিয়েট। যেহেতু এটা কার্বোক্যাটায়নিক ইন্টারমিডিয়েট দিয়ে ঘটে, সেই কারণে যে সাবস্ট্রেট সব থেকে স্টেবল কার্বোক্যাটায়ন উৎপন্ন করতে পারবে, সেই সাবস্ট্রেট সব থেকে ভালো SN1 কলাকৌশলে অংশগ্রহণ করতে পারবে। ওকে, এইভাবে কিন্তু SN1 কলাকৌশলটি ঘটে। দেখো, যেহেতু এখানে এই কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়েছে, কার্বোক্যাটায়নের আমরা জানি এই কার্বোক্যাটায়নের কিন্তু সংকরায়ন অবস্থা কি, এটা sp2, আর এটা কিন্তু এখানে কার্বনটা sp3 অবস্থায় ছিল হাইব্রিডাইজেশনে, কারণ এটা sp3 সংকরায়ন থেকে sp2 সংকরায়নে রূপান্তরিত হয়েছে, আবার কিন্তু sp3 তে হয়ে যাবে। এইভাবে এদের হাইব্রিডাইজেশন চেঞ্জটা কিন্তু এইভাবে হয়। অনেক সময় হাইব্রিডাইজেশন চেঞ্জটা জানতে চাওয়া হয়, তোমরা মোটামুটি ভাবে এটা একটু জেনে রাখবে। যতগুলো সম্ভব তথ্য তোমরা ডিটেলসে পড়া যায় সেভাবে কিন্তু পড়বে। ওকে, এটা গেল হচ্ছে SN1 কলা কৌশল। এই SN1 কলা কৌশলের বৈশিষ্ট্যগুলো কি কি আছে, এরপর আমরা জেনে নেব SN1 কলা কৌশলের বৈশিষ্ট্য। SN1 কলা কৌশলের বৈশিষ্ট্য। SN1 কলা কৌশলের কি কি বৈশিষ্ট্য রয়েছে একবার জেনে নিই। 1 নম্বর, এই SN1 বিক্রিয়াটি কটি ধাপে ঘটে বললাম, 2টি ধাপে ঘটে। তাহলে এই কলা কৌশলটি 2টি ধাপে ঘটে। 2 নম্বর, এই কলা কৌশলটি কিন্তু 2টি ধাপে ঘটে। সেকেন্ড স্টেপ কি বলা হবে না, এই কলা কৌশলটি কার্বোক্যাটায়নিক ইন্টারমিডিয়েট, সেটা অলরেডি আমরা দেখতেই পাচ্ছি, এটি কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট এর মাধ্যমে ঘটে। 3 নম্বর, আর কি, এই যে SN1 যেহেতু এটা কার্বোক্যাটায়নিক ইন্টারমিডিয়েট দিয়ে ঘটে, সে কারণে এটা কিন্তু কোন প্রকারের দ্রাবকে এই SN1 বিক্রিয়াটা ভালোভাবে ঘটে। দেখো, এই কলা কৌশলটি পোলার প্রোটিক দ্রাবকে ভালোভাবে ঘটে। মানে কি, মানে পোলার প্রোটিক সলভেন্ট এই কলা কৌশলের জন্য উপযুক্ত। পোলার প্রোটিক কোনগুলোকে বলবো আমরা, মানে পোলারও হতে হবে এবং প্রোটিকও হতে হবে। প্রোটিক মানে কি, যে সমস্ত দ্রাবকে হাইড্রোজেন পরমাণু থাকবে, শুধু হাইড্রোজেন পরমাণু থাকলেই হবে না, ওই হাইড্রোজেন পরমাণুটাকে কিন্তু অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণুর সঙ্গে যুক্ত থাকতে হবে। তাহলে দেখে নেব পোলার প্রোটিক সলভেন্ট কারা। জল কিন্তু একটা পোলার প্রোটিক সলভেন্ট। ওকে, কেন এটাকে পোলার প্রোটিক সলভেন্ট বলবো, দেখো এখানে জল তো পোলার, আমরা সেই ধারণা অলরেডি জানি কি, তাই তো, সেই ধারণা অলরেডি আমাদের রয়েছে। জল পোলার, মানে পোলার সলভেন্ট। প্রোটিক কেন বলা হচ্ছে না, এখানে এই অক্সিজেন হচ্ছে অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণু, এই অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণুর সঙ্গে এক্ষেত্রে হাইড্রোজেনটা যুক্ত রয়েছে, এই কারণে এটাকে বলা হচ্ছে পোলার প্রোটিক সলভেন্ট। ওকে, এই SN1 কলা কৌশলের জন্য কেন পোলার প্রোটিক সলভেন্ট উপযুক্ত, এটাও আমাদের জেনে নিতে হবে। আমি প্রথমেই বলেছি SN1 বিক্রিয়া কিন্তু কার্বোক্যাটায়নিক ইন্টারমিডিয়েট দিয়ে ঘটে, অতএব এই পোলার প্রোটিক সলভেন্টে কিন্তু কি হয় না, পোলার প্রোটিক সলভেন্টে এই কার্বোক্যাটায়নটি অধিক স্থায়িত্ব অর্জন করতে পারে।
এবং অ্যাজ ওয়েল অ্যাজ যে লিভিং গ্রুপটা বেরিয়ে গেল সেও কিন্তু কি করতে পারে না স্টেবিলিটি লাভ করতে পারে। কিভাবে দেখো, এই পোলার প্রোটিক সলভেন্টের এখানে কিন্তু লোন পেয়ার আছে, অতএব এটা কিন্তু একটা ঋণাত্মক আধানের বিশিষ্ট, এটা কিন্তু ধনাত্মক, মানে যেহেতু এ অধিক তড়িৎ ঋণাত্মক এবং এই কারণের জন্য এই যে বন্ডের যে মানে এই বন্ধনে আবদ্ধ যে লোন পেয়ারটি ও কি করবে, ও কিন্তু নিজের দিকে আকর্ষণ করে রাখবে। এই জন্য এটা পার্সিয়াল নেগেটিভ চার্জ, এ কিন্তু পার্সিয়াল পজিটিভ চার্জ রিসাইড করবে এখানে। এই কারণের জন্য এর দুটো পার্ট আছে, এই কারণের জন্যই তো এ পোলার, কি তাই তো? তাহলে এই যে পোলার ব্যাপারটা এই জন্য কিন্তু এর একটা অ্যাডভান্টেজ আছে, পোলার এবং প্রোটিকের থাকার জন্য কিন্তু এখানে একটা অ্যাডভান্টেজ পাচ্ছে, সেগুলো দেখো। SN1 কলা কৌশলে আমরা যে কার্বোক্যাটায়নটা জেনারেট এখানে হয়েছিল, সেই কার্বোক্যাটায়নটা কিভাবে এখানে স্টেবিলিটি গেইন করেছিল, মানে গেইন করবে সেটা দেখো। এখানে তো কার্বোক্যাটায়ন, এখানে ইলেকট্রনের অভাব আছে, জলের অণুগুলো কি করবে, লোন পেয়ার প্রদানের মাধ্যমে, এই লোন পেয়ার গুলো প্রদানের মাধ্যমে কিন্তু স্টেবিলিটি দেবে। কাকে দেবে না, যে ইন্টারমিডিয়েট কার্বোক্যাটায়ন উৎপন্ন হচ্ছে ওই ইন্টারমিডিয়েট কার্বোক্যাটায়নকে কিন্তু অধিক পরিমাণে স্থায়িত্ব অর্জন করাবে, যে কারণের জন্য কার্বোক্যাটায়নটা এখানে স্টেবিলিটি পাচ্ছে। আর কি, আর যে হ্যালাইড অ্যান্ড ব্রোমাইড আয়ন এখানে কি ছিল, লিভিং গ্রুপ হিসেবে ছিল। এই ব্রোমাইড আয়নটিও কিন্তু কি করবে না, জলের যে ধনাত্মক আধান আছে সেই জলের ধনাত্মক আধানের সাহায্যে ও কিন্তু ওকে স্টেবিলিটি গেইন করাবে। বেশি জলের অণু আমি আঁকছি না, যতগুলো মোটামুটি বোঝার জন্য উপযুক্ত, দেখতে সুন্দর লাগবে ততগুলোই আমি এঁকে নিচ্ছি। তাহলে এখানে জলের যে হাইড্রোজেনটা, এটা কি পার্ট, হাইড্রোজেনটা কিন্তু পজিটিভ পার্ট, ও কি করবে, ও ব্রোমাইড আয়নকে, যে লিভিং গ্রুপটা ওকে কিন্তু স্টেবিলিটি প্রদান করতে পারবে। তাহলে এখানে কি হলো না, পোলার প্রোটিক সলভেন্টের দুটো অ্যাডভান্টেজ আছে, সে ইন্টারমিডিয়েটকেও স্টেবিলিটি লাভ করাচ্ছে এবং যে ব্রোমাইড আয়নটি উৎপন্ন হয়েছিল লিভিং গ্রুপটা ছেড়ে গিয়েছিল ওকেও কিন্তু স্টেবিলিটি গেইন করিয়ে দিচ্ছে। এই কারণের জন্য পোলার প্রোটিক সলভেন্ট কিন্তু কার জন্য উপযুক্ত, SN1 বিক্রিয়ার জন্য উপযুক্ত। তাহলে বোঝা গেল। 4 নম্বর বৈশিষ্ট্য চলে আসবো আমরা। 4 নম্বর বৈশিষ্ট্যটা কি না, এই বিক্রিয়ার যে হার, 4 নম্বর যে বৈশিষ্ট্যটি রয়েছে, এই বিক্রিয়ার যে হার, এই বিক্রিয়ার হার কি হবে, কার উপর নির্ভর করে, শুধুমাত্র এই সাবস্ট্রেটের গাঢ়ত্বের উপর নির্ভর করে, সাবস্ট্রেটের গাঢ়ত্বের উপর নির্ভর করে, সাবস্ট্রেট শুধুমাত্র এই হারটা কার গাঢ়ত্বের উপর নির্ভর করে, সাবস্ট্রেট মানে কি, এই টারসিয়ারি বিউটাইল ব্রোমাইড। এই বিক্রিয়ার হার শুধুমাত্র সাবস্ট্রেটের গাঢ়ত্বের উপর নির্ভর করে, কিন্তু নিউক্লিওফাইলের গাঢ়ত্বের উপর কোনো নির্ভর করে না। কেন না, নিউক্লিওফাইলটা কখন আসে না, আরডিএস স্টেপটা চলে গেছে, মানে কমপ্লিট হওয়ার পরে কিন্তু নিউক্লিওফাইলটা আসে। অতএব সে কিন্তু যখন রেড যখন আমরা নির্ণয় করব তখন সে কিন্তু কোনো ভূমিকা পালন করে না, সব কাজ শেষ হয়ে যাওয়ার পরে তখন কিন্তু কে আসে না, ওই নিউক্লিওফাইলটা আসে। ওই কারণের জন্য ওকে আমরা কিন্তু হার নির্ণয় করার সময় ওর গাঢ়ত্বকে আমরা ধরবো না। বোঝা গেছে তো? এইভাবে কিন্তু আমরা এই SN1 বিক্রিয়াটা সম্পর্কে জানলাম। আর মনে রাখবে আরো একটা বৈশিষ্ট্য আছে, সেটা আমি বলিনি এখনো। আরেকটা কি না, এই বিক্রিয়ায় কিন্তু রেসিমিক প্রোডাক্ট উৎপন্ন হয়, রেসিমিক মিশ্রণ। এটা কি, তোমরা যখন আমি স্টিরিও পার্টটা এর পড়াবো, অর্থাৎ ত্রিমাত্রিক রসায়ন SN1 এবং SN2 ত্রিমাত্রিক রসায়নটা যখন পড়াবো তখন এটা ক্লিয়ার হয়ে যাবে। এটা আপাতত এই পয়েন্টটা শুধু আমরা লিখে রাখো যে এই বিক্রিয়ায় রেসিমিক মিশ্রণ উৎপন্ন হয়, রেসিমিক প্রোডাক্ট, রেসিমিক মিশ্রণ উৎপন্ন হয়। প্রত্যেকটা পয়েন্ট তোমরা কিন্তু খাতায় লিখে রাখবে, তাহলে তোমাদের সুবিধা হবে। এই বিক্রিয়ায় রেসিমিক মিশ্রণ উৎপন্ন হয়। তাহলে আমরা এখানে কিন্তু SN1 বিক্রিয়ার যে বৈশিষ্ট্যগুলো, 5টা যে বৈশিষ্ট্য আছে সেই 5টা বৈশিষ্ট্যগুলো জেনে নিলাম। তাহলে এবারে তোমাদের কিন্তু
SN1 এবং SN2 তোমাদের যদি পার্থক্য লিখতে বলা হয়, অলরেডি তোমরা SN2 এর বৈশিষ্ট্যগুলো জেনে গেছো এবং SN1 এর বিক্রিয়ার বৈশিষ্ট্যগুলো তোমরা জেনে গেলে, অতএব এর পার্থক্য লিখতে কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে তোমরা এটা লিখবে, লিখে আমার যে গ্রুপ আছে এই গ্রুপে সেন্ড করবে। আমার হোয়াটসঅ্যাপ যে গ্রুপে তোমরা না করতে পারো, কিন্তু যে রয়েছে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার, পার্মানেন্ট একটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই চ্যানেলের 8637321210, এই নম্বরে কিন্তু তোমরা এই প্রশ্নটা লিখে আমাকে উত্তর লিখে পাঠাবে। SN1 এবং SN2 বিক্রিয়ার পার্থক্য, SN1 ও SN2 বিক্রিয়ার পার্থক্যগুলি লেখো। খুব ভালো একটা প্রশ্ন। তো এই প্রশ্নটা কিন্তু পরীক্ষা অতটা কিন্তু পড়ে না, কিন্তু তোমাদের অনেক আইডিয়া কিন্তু মানে হয়ে যাবে এই বিক্রিয়াটা, এই পার্থক্যগুলি তোমরা লেখো, তাহলে অনেকটাই আইডিয়া, দুটো মেকানিজম সম্পর্কে অনেক আইডিয়া কিন্তু তৈরি হয়ে যাবে। হয়েছে? নেক্সট এরপরে আর এই যে SN1 কলা কৌশল, এই SN1 কলা কৌশল তাহলে কাদের ক্ষেত্রে হয় না, যাদের ক্ষেত্রে কার্বোক্যাটায়নটা স্টেবিলিটি লাভ করবে। তাহলে কাদের ক্ষেত্রে স্টেবিলিটি লাভ করে? 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন আমরা জানি মোর স্টেবল, দেন 2 ডিগ্রি, দেন 1 ডিগ্রি। তাহলে যাদের ক্ষেত্রে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হবে তাদের ক্ষেত্রে আগে SN2 মানে থেকে SN1 বিক্রিয়াটাই ভালো হবে। কেন? ওদের ক্ষেত্রে SN2 বিক্রিয়া হবে না। কেন হবে না? না, ওদের ক্ষেত্রে 3 ডিগ্রি, যেহেতু ওই 3 ডিগ্রির জন্য কিন্তু ওদের ব্যাক সাইড অ্যাটাক হবে না। ধরো 3 ডিগ্রি যে ব্রোমাইডটা আমরা নিয়েছিলাম SN1 বিক্রিয়া করার জন্য, মিথাইল তিনটি মিথাইল গ্রুপ এখানে থাকবে, আর ব্রোমাইড এখানে নিউক্লিওফাইলটা, এই নিউক্লিওফাইলটি কিন্তু এই ব্যাক সাইড অ্যাটাক করতে পারবে না। কেন? ডিউ টু স্টেরিক হিন্ড্রেন্স। এটা কিন্তু স্টেরিক হিন্ড্রেন্সের কারণে পেছন দিকে তিনটা মিথাইল গ্রুপ অনেকখানি জায়গা নিয়ে থাকে, যে কারণের জন্য এই ব্যাক সাইড অ্যাটাক কিন্তু হবে না। বোঝা গেছে? এই ব্যাক সাইড অ্যাটাক না হওয়ার কারণে কিন্তু এখানে কি হবে না, SN1 কলা কৌশলটা সম্পন্ন হবে। SN1 বিক্রিয়া কিন্তু SN1 কলা কৌশল কিন্তু অবশ্যই প্রথমে 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে হবে, তারপরে 2 ডিগ্রি, তারপরে কিন্তু 1 ডিগ্রি। এটা কিন্তু SN1 অর্ডার। এবারে আমরা SN1 এবং SN2 এর SN2 যে বিক্রিয়া, এদের কিন্তু তুলনামূলক একটু আলোচনা করব। তুলনামূলক আলোচনা বলতে এরা কোন কোন প্রভাবের উপর কিন্তু নির্ভর করে। এরপর দেখো SN1 ও SN2 বিক্রিয়া হারের উপর প্রভাব সৃষ্টিকারী কারক সমূহ। তার মানে কি, SN1 এবং SN2 বিক্রিয়ার হার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেই জিনিসগুলো একটু বলে দিচ্ছি আমি। নম্বর ওয়ান হচ্ছে সাবস্ট্রেটের স্ট্রাকচার, সাবস্ট্রেটের গঠন। এটা কিন্তু খুব ভাইটাল পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট হলো কি, সাবস্ট্রেটের গঠন। তাহলে সাবস্ট্রেটের গঠনের উপরে কিভাবে নির্ভর করবে SN1 এবং SN2 বিক্রিয়ার হার? অলরেডি বিক্রিয়ার মেকানিজম পড়ানোর সময় আমি একটু তোমাদের বলে গিয়েছিলাম। দেখো, SN2 বিক্রিয়া কাদের ক্ষেত্রে ভালো হয় বলেছিলাম? 1 ডিগ্রি হ্যালাইড গুলোর ক্ষেত্রে। তাহলে ধরো CH3Cl, CH2Cl, CH3CL, CH3Cl, এই একটা তোমাদের প্রশ্ন ধরো দিয়ে দিয়েছে। এই যে যৌগগুলো আমি দিলাম, এই যে সাবস্ট্রেটগুলো দিলাম, এদের মানে এদের SN1 এবং SN2 বিক্রিয়ার ক্রম অনুসারে তোমাদের সাজাতে বলেছে। কিভাবে সাজাবে? দেখো, একেবারে সহজ। SN কোনটা কত ডিগ্রি আগে আমাদের জাজ করে নিতে হবে। এটাও 1 ডিগ্রি। কেন? স্ট্রাকচারগুলো একটু ভেঙে ভেঙে লিখছি। CH3, CH2, Cl, এদেরকে SN1 এবং SN2 বিক্রিয়ার সক্রিয়তার ক্রম অনুসারে সাজাতে বলা হয়। এটাও দেখো 1 ডিগ্রি, এটাও 1 ডিগ্রি। তবে এই দুটো 1 ডিগ্রির মধ্যে কি হবে না, এ কিন্তু একটা এখানে কি আছে, এখানে কিন্তু একটা মিথাইল গ্রুপ এক্সট্রা রয়েছে। এই কারণের জন্য কি সবদিকে এটা লেস হিন্ডার। অতএব লেস হিন্ডার হলে কি হবে, সবদিকে SN2 বিক্রিয়ার হার সবদিকে বেশি। প্রথমে আমি SN2 অর্ডারটা বলছি, আর তারপরে কি হবে এইটা, তারপরে এখানে দুটো মিথাইল গ্রুপ আছে, মানে এটা 2 ডিগ্রি, আর এটা তো 3 ডিগ্রি। সবদিকে তার মানে এটা কি, সবদিকে SN2 বিক্রিয়ার হার এই ক্ষেত্রে সবদিকে কম। কেন?
না ব্যাক সাইড এটা কিন্তু এই ক্ষেত্রে হবে না। কেন হবে না তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। তিনটা CH3 রয়েছে। CH3 গুলো তো এমনি থাকে না, এরকম ভাবে বিস্তৃত অবস্থা থাকে, এরকম ভাবে বিস্তৃত অবস্থা থাকবে, যে কারণে এখানে কিন্তু এগুলো অধিক পরিমাণে জায়গা প্রয়োজন হবে। এই কারণের জন্য এই পাশ দিয়ে নিউক্লিওফাইলটা কিন্তু অ্যাটাক করতে পারবে না। এই যখনই অ্যাটাক করতে যাবে একে কিন্তু অনেক বাধার সম্মুখীন হতে হবে। বুঝতে পারলে? এই কারণের জন্য এটা কিন্তু এটাকে বলা হচ্ছে স্টেরিক এফেক্ট, স্টেরিক হিন্ড্রেন্স বলা হয়। মানে এখানে জায়গার অভাবজনিত কারণের জন্য নিউক্লিওফাইলটা ব্যাক সাইড আক্রমণ করতে পারবে না। এদের ক্ষেত্রে কোন মেকানিজমটা হয় না, এদের ক্ষেত্রে কিন্তু SN1 মেকানিজমটা ভালো হয়। তার মানে আমরা যদি SN2 অর্ডার এভাবে লিখি, তাহলে SN1 অর্ডারটা কোন দিকে হবে? ঠিক বিপরীত দিকে হবে। তাহলে SN1 অর্ডারটা কিন্তু বিপরীত দিকে হবে। কি তোমাদের বোঝা গেল? এই হচ্ছে সাবস্ট্রেটের গঠনের উপরে কিন্তু কিভাবে SN1 এবং SN2 বিক্রিয়ার হার নির্ভর করে সেটা কিন্তু আমি দেখিয়ে দিলাম। আর একটা ব্যাপার আছে, আরো একটা ব্যাপার কি না, ধরো এই অ্যালাইল হ্যালাইড এবং বেঞ্জাইল হ্যালাইড গুলোর ক্ষেত্রে SN2 বিক্রিয়ার থেকে কিন্তু SN1 বিক্রিয়া ভালো হয়। অ্যালাইল হ্যালাইড গুলো বলি কোনগুলোকে? CH2 ডবল বন্ড CH2Cl, এটা কিন্তু বলা হয় কি অ্যালাইল হ্যালাইড। আর বেঞ্জাইল হ্যালাইড মানে কোনটা? এখানে কিন্তু দেখো এটা sp3, এটা কিন্তু 1 ডিগ্রি, তা সত্ত্বেও এটা 1 ডিগ্রি হ্যালাইড হওয়া সত্ত্বেও এখানে কিন্তু এটা 1 ডিগ্রি মানে SN1 বিক্রিয়া ভালো হয়। এক্ষেত্রে এটা 1 ডিগ্রি হ্যালাইড হওয়া সত্ত্বেও এই বিক্রিয়াতে মানে এই অ্যালাইল হ্যালাইড গুলোতে কি হয়? SN1 বিক্রিয়া ভালো হয়। এটা কিন্তু 1 ডিগ্রি, তা সত্ত্বেও কিন্তু এখানে কি হয়? SN1 বিক্রিয়া ভালো হয়। আবার বেঞ্জাইল হ্যালাইড গুলো যেগুলো রয়েছে, ক্লোরাইড, বেঞ্জাইল ক্লোরাইডই আমি লিখলাম। বেঞ্জাইল ক্লোরাইড গুলোর ক্ষেত্রেও কিন্তু দেখো এটাও কিন্তু সরাসরি কার সঙ্গে যুক্ত আছে? 1 ডিগ্রি কার্বনের সঙ্গে যুক্ত আছে। এটা কিন্তু 1 ডিগ্রি, এটা কিন্তু একটা 1 ডিগ্রি হ্যালাইড, তা সত্ত্বেও এদের ক্ষেত্রেও SN1 বিক্রিয়া ভালো হয়। আমরা একটু আগে জেনেছিলাম যে 1 ডিগ্রির ক্ষেত্রে SN2 বিক্রিয়া ভালো হয়, কিন্তু এক্ষেত্রে দেখবো আমরা SN1 বিক্রিয়া ভালো হবে। কেন? নিশ্চয়ই এক্ষেত্রে নিশ্চয়ই একটা মানে ফ্যাক্টর রয়েছে যে কারণের জন্য SN1 বিক্রিয়াটা ভালো হচ্ছে। দেখো এখান থেকে যদি একটা কার্বোক্যাটায়ন জেনারেট করে -Cl যদি হয়ে যায়, তাহলে কি কার্বোক্যাটায়ন সৃষ্টি করবে? এই কার্বোক্যাটায়নের স্টেবিলিটি দিয়ে কিন্তু এটাকে ব্যাখ্যা করা হয়। অ্যালাইল ক্যাটায়ন উৎপন্ন করবে। এই অ্যালাইল ক্যাটায়নটা কার দ্বারা স্টেবিলিটি লাভ করবে? রেজোনেন্সের সাহায্যে স্টেবিলিটি গেইন করবে। যেহেতু আমি কি বলেছি, যদি কোনো ক্ষেত্রে কার্বোক্যাটায়ন স্টেবিলিটি গেইন করে তাহলে কিন্তু কি হয়? সেক্ষেত্রে SN1 বিক্রিয়া ঘটে। সেটাই হয়েছে এই ক্ষেত্রে। অতএব আমরা কি বলবো যে এই ক্ষেত্রে কিন্তু SN1 বিক্রিয়া ভালোভাবে হবে। অনুরূপভাবে এটাও ব্যাখ্যা করতে পারি আমরা। কেমন করে? এটাকে বলা হচ্ছে বেঞ্জাইল ক্যাটায়ন। এই বেঞ্জাইল ক্যাটায়নটি কিন্তু কার দ্বারা স্টেবিলিটি লাভ করে? রেজোনেন্সের দ্বারা স্টেবিলিটি গেইন করতে পারে। ওকে, এইভাবে এটা কিন্তু এই রেজোনেন্সের দ্বারা স্টেবিলিটি গেইন করতে পারে। বোঝা গেল? তার মানে কি, যদি কোনো ক্ষেত্রে এই কার্বোক্যাটায়নটা স্টেবিলিটি গেইন করতে পারে তাহলে সেক্ষেত্রে কিন্তু SN1 বিক্রিয়াই ঘটবে। আর এমনিতে নর্মাল ভাবে 1 ডিগ্রি এর ক্ষেত্রে কিন্তু SN2 ঘটে। এটা কিন্তু খেয়াল রাখবে তোমরা। ওকে, 2 নম্বর ফ্যাক্টর, এটা জানলাম আমরা সাবস্ট্রেটের গঠনের উপরে। আরো অনেক ফ্যাক্টর আছে, আরো অনেক এই গঠনের উপরে আরো অনেক প্রবলেম হয়। পরবর্তীকালে যদি আরো কোনো আমি প্রশ্ন উত্তর আলোচনা করি সেগুলো উদাহরণগুলো দেবো। ওকে, বা তোমরা বই থেকে দেখবে, আরো বইয়ের অনুশীলনীগুলো দেখবে। যদি কোনো তোমরা না পারো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমার সাধ্যমতো অবশ্যই আমি ট্রাই করব। 2 নম্বর, দ্রাবকের প্রকৃতি। এটা অলরেডি তোমাদের নোন। কি প্রকারের দ্রাবক হলে কোন কলাকৌশল ঘটে এটা অলরেডি আমি বলে দিয়েছি। দ্রাবকের প্রকৃতি, দ্রাবকের প্রকৃতির উপর কিভাবে নির্ভর করে বলতো? তাহলে 2 প্রকারের আমি সলভেন্ট বলেছিলাম তোমাদের। একটা ঘটে পোলার অ্যাপ্রোটিকে, আর একটা ঘটে পোলার প্রোটিকে। তাহলে পোলার অ্যাপ্রোটিকে কোনটা ঘটে? SN2। আর পোলার
প্রোটিক সলভেন্টে SN1 কলা কৌশল ঘটে। কেন সেটা বলেছিলাম না, পোলার প্রোটিকে কেন ঘটে সেটা অলরেডি আমি তোমাদের ডিসকাস করে দিয়েছি, কিন্তু পোলার অ্যাপ্রোটিকে কেন SN2 ঘটে সেটা কিন্তু আমি তোমাদের এখনো বলিনি। পোলার অ্যাপ্রোটিক সলভেন্টের উদাহরণ কি? পোলার অ্যাপ্রোটিক সলভেন্টের উদাহরণ হচ্ছে DMSO, অ্যাসিটোন। ওকে, এটা উদাহরণগুলো বলেছিলাম কিন্তু ব্যাখ্যাটা আমি তোমাদের বলিনি। অ্যাসিটোন। আর কি হতে পারে? আরো একটা উদাহরণ রয়েছে, সেটা হচ্ছে DMF, NN ডাইমিথাইল ফরমামাইড। DMF এর পুরো নামটা কি বললাম? NN ডাইমিথাইল ফরমামাইড। যাই হোক, এইগুলো হচ্ছে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। কেন? এইখানে মানে এই ক্ষেত্রে হাইড্রোজেন পরমাণু কি হয় না, সরাসরি তড়িৎ ঋণাত্মক পরমাণুর সঙ্গে যুক্ত থাকে না। দেখো এই ক্ষেত্রে কি ঘটনা ঘটে, এই ডিএমএসওটাই আমি নিয়ে উদাহরণটা তোমাদের দেখাই। ডিএমএসওর গঠনটা কিরকম? দুটো মিথাইল গ্রুপ রয়েছে আর সালফার ডবল বন্ড এইরকম। এই পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট কি হয় না, এই যে SN2 বিক্রিয়া যে বিকারকের মধ্যে যে নিউক্লিওফাইল সেটা হচ্ছে ঋণাত্মক পার্ট, আর তার ধনাত্মক পার্টটা কিন্তু থেকে যায় দ্রবণে। সেই ধনাত্মক পার্টটা যদি দ্রবণে থেকে যায়, তাহলে ধরো সেই ধনাত্মক এবং ঋণাত্মক যে নিউক্লিওফাইল আছে তার মধ্যে একটা আকর্ষণ থাকতে পারে, অতএব সেই নিউক্লিওফাইলকে কিন্তু আক্রমণ নাও করতে দিতে পারে। আমি SN2 বিক্রিয়ার উদাহরণ কি নিয়েছিলাম? CH3Cl অ্যাকোয়াস KOH, CH3Cl অ্যাকোয়াস KOH, CH3OH। তার মানে এখানে এটাকে ভাঙলে কি হবে? K প্লাস OH মাইনাস। যদি দ্রবণে K প্লাস এবং OH মাইনাস থেকে যায়, তাহলে এদের মধ্যে কিন্তু একটা আকর্ষণ বল এমনিতেই আছে। এই আকর্ষণ বল থাকার জন্য কিন্তু এইটা ফ্রিলি অ্যাটাক করতে পারে না। বুঝতে পারলে SN2 বিক্রিয়ায়? তাহলে এই দ্রাবকটার ভূমিকা কি? এই দ্রাবকটা কি করে, এই ক্যাটায়নটাকে কিন্তু আলাদা করে ধরে নিয়ে চলে আসে। মানে কি, এই ক্যাটায়নটা কি করে, মানে ক্যাটায়নটাকে কি করে, এই যে ডিএমএসও বা NN ডাইমিথাইল ফরমামাইড বা অ্যাসিটোন, ওরা কি করতে পারে, ওরা কিন্তু আলাদা করে ওকে করে নেবে, আকর্ষণ করে নেবে, এইভাবে আকর্ষণ করে রাখে। এটা হচ্ছে K প্লাস। যাই হোক, তাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইড আমি অ্যাকোয়াস KOH দিয়েছিলাম, তাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইডে যদি পটাশিয়াম আয়নটাকে K প্লাস আয়নটাকে যদি এই ডিএমএসওটা যদি এইভাবে আকর্ষণ করে রাখে, তখন কি হবে, এই OH মাইনাসটা কিন্তু ফ্রি হয়ে যাচ্ছে অ্যাটাকের জন্য নিউক্লিওফাইল হিসাবে। এই কারণের জন্য কি হবে, সহজে এখানে অ্যাটাক করতে পারবে এবং সহজে লিভিং গ্রুপটাকে সে বের করে দিতে পারবে। এটা গেল দ্রাবকের প্রকৃতির উপর কিভাবে নির্ভর করে, সেটা আমি ডিসকাস করে দিলাম অলরেডি। নেক্সট 3 নম্বর পয়েন্ট, নিউক্লিওফাইলের গাঢ়ত্ব ও প্রকৃতি। নিউক্লিওফাইলের গাঢ়ত্ব ও প্রকৃতির উপর কিভাবে নির্ভর করে সেটা আমি বলে দিচ্ছি। দেখো, নিউক্লিওফাইলের গাঢ়ত্বের উপরে কিন্তু SN1 বিক্রিয়ার হার নির্ভর করে না। কেন না, SN1 বিক্রিয়ার যে নিউক্লিওফাইলটা সেটা কিন্তু RDS স্টেপটা কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু নিউক্লিওফাইলটা আসে বিক্রিয়া করার জন্য। ওই কারণে SN1 বিক্রিয়ার ক্ষেত্রে নিউক্লিওফাইলের গাঢ়ত্বের উপরে কিন্তু নির্ভর করে না। তাহলে SN1 বিক্রিয়ার হার, এটা কিন্তু খুব পয়েন্টটা নোট করার মতো, কিন্তু বিক্রিয়ার হার নিউক্লিওফাইলের গাঢ়ত্বের উপর নির্ভর করে না। নিউক্লিওফাইলের গাঢ়ত্বের উপর নির্ভর করে না, গাঢ়ত্বের উপর নির্ভর করে না। কিন্তু SN2 বিক্রিয়ার হার কিন্তু কার উপর নির্ভর করে? নিউক্লিওফাইলের গাঢ়ত্বের উপর নির্ভর করে। কিন্তু SN2 বিক্রিয়ার হার কিন্তু কার উপর নির্ভর করে? নিউক্লিওফাইলের গাঢ়ত্বের উপর নির্ভর করে। SN2 বিক্রিয়ার হার কার কার উপর নির্ভর করে? সাবস্ট্রেটের গাঢ়ত্ব এবং নিউক্লিওফাইলের গাঢ়ত্বের উপর নির্ভর করে। অতএব নিউক্লিওফাইলের গাঢ়ত্ব যদি আমরা বৃদ্ধি করি, তাহলে SN2 বিক্রিয়ার হার কিন্তু ইনক্রিজ করে যাবে। তাহলে কি বললাম, SN1 বিক্রিয়ার হার নিউক্লিওফাইলের গাঢ়ত্বের উপর নির্ভর করে না। ফাইলের প্রকৃতির উপর কি নির্ভর করবে? সেটাও নির্ভর করবে না। কেন? নিউক্লিওফাইলের উপরই কোনো তা ডিপেন্ডেন্ট নয়, অতএব তার নিউক্লিওফাইলের গাঢ়ত্ব এবং প্রকৃতি কারোর উপর নির্ভর করবে না। কিন্তু SN2 বিক্রিয়ার হার
যার সাবস্ট্রেটের উপর নির্ভর করে প্লাস নিউক্লিওফাইলের গাঢ়তার উপর নির্ভর করে। এই কারণে SN2 বিক্রিয়ার হার কিন্তু নিউক্লিওফাইলের প্রকৃতির উপর নির্ভর করবে। অর্থাৎ নিউক্লিওফাইলের যে প্রকৃতিটা হবে, মানে নিউক্লিওফাইলটা স্ট্রং নিউক্লিওফাইল না উইক নিউক্লিওফাইল, তার উপরে কিন্তু নির্ভর করবে। যত নিউক্লিওফাইলটা স্ট্রং হবে, অর্থাৎ যত নিউক্লিওফাইলটা শক্তিশালী নিউক্লিওফাইল হবে, তত কিন্তু এই SN2 বিক্রিয়ার হার বৃদ্ধি পেয়ে যাবে। আমরা কি করে বিচার করব কোন নিউক্লিওফাইলটা বেশি শক্তিশালী? তার একটা উপায় আছে, উপায়টা আমি বলে দিচ্ছি। দেখো, সাধারণভাবে ধরো অনেকগুলো নিউক্লিওফাইল তুমি তুলনা করতে পারছো না যে এদের মধ্যে কোনটা শক্তিশালী নিউক্লিওফাইল। কিভাবে তোমরা জাজ করবে? ধরো নিউক্লিওফাইলগুলো দেখবে, ধরো 3টা নিউক্লিওফাইল দেওয়া আছে, আর তাদের যে ডোনার অ্যাটমগুলো সেম, ডোনার অ্যাটমগুলো যদি সেম হয়, তবে তাদের ক্ষেত্রে সব থেকে যেটা শক্তিশালী ক্ষারক, সেটাই হবে শক্তিশালী নিউক্লিওফাইল। তাহলে কোনটা শক্তিশালী নিউক্লিওফাইল হবে? যেটা হচ্ছে শক্তিশালী ক্ষারক, যদি ডোনার অ্যাটম সেম হয়। যেমন ধরো CH3O মাইনাস, OH মাইনাস আর CH3COO মাইনাস, এদের মধ্যে কোনটা শক্তিশালী ক্ষারক? আমরা সহজেই জানি, এখানে একটা ইলেকট্রন বিকর্ষী গ্রুপ আছে, যে কারণের জন্য সহজে ইলেকট্রনের ঘনত্ব বেশি বৃদ্ধি করবে। এই কারণে যে শক্তিশালী, সব থেকে বেশি সহজেই ইলেকট্রন দান করতে পারবে কে? এই নিউক্লিওফাইলটা। তার মানে কি? এই শক্তিশালী নিউক্লিওফাইল। বোঝা গেছে? তার মানে কি, সব থেকে শক্তিশালী নিউক্লিওফাইল এটা, তারপরে এই OH মাইনাস, আর তারপরে কিন্তু CH3COO মাইনাস। আরো একটা উদাহরণ রয়েছে, ধরো CH3 মাইনাস, NH2 মাইনাস আর OH মাইনাস, এদের মধ্যে কোনটা শক্তিশালী নিউক্লিওফাইল তোমরা বুঝতে পারছো না। যদি ডোনার অ্যাটম যদি ভিন্ন হয়, কি বললাম? যদি ডোনার অ্যাটম ভিন্ন হয়, সেক্ষেত্রে কোনটা শক্তিশালী নিউক্লিওফাইল? যার ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে কম হয়েছে। তার মানে কার্বন সব থেকে কম, তারপর নাইট্রোজেন, তারপর অক্সিজেন। আমরা পিরিয়ডিক টেবিলের আইডিয়া অনুসারে জানি সব থেকে কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি কম, তারপরে নাইট্রোজেন, তারপরে অক্সিজেন। আরো একটা উদাহরণ রয়েছে, I মাইনাস, Br মাইনাস, Cl মাইনাস, এদের মধ্যে কোনটা শক্তিশালী নিউক্লিওফাইল হবে বলতো? সব থেকে কার ইলেকট্রোনেগেটিভিটি কম? সব থেকে ইলেকট্রোনেগেটিভিটি কম আয়োডিন, তারপরে ব্রোমিন, তারপরে ক্লোরিন। অতএব I মাইনাস সব থেকে স্ট্রং নিউক্লিওফাইল হবে, Br মাইনাস, তারপরে Cl মাইনাস। যার ইলেকট্রোনেগেটিভিটি কম, সে তার মাথায় নেগেটিভ চার্জের ক্লাউডটাকে কি করবে? নিজের দিকে কম টেনে রাখবে। যার ইলেকট্রোনেগেটিভিটি কম, যার কি বললাম? ইলেকট্রোনেগেটিভিটি কম, সে ইলেকট্রনকে নিজের দিকে কম টেনে রাখবে, মানে কম অ্যাট্রাকশন ফোর্সে টেনে রাখবে। কিন্তু যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, সে কি করবে? সে তার ইলেকট্রন ক্লাউডটাকে কিন্তু নিজের দিকে স্ট্রংলি অ্যাট্রাক্ট করে রাখবে, স্ট্রংলি আকর্ষণ করে রাখবে, যে কারণে সহজে কিন্তু আক্রমণ করার ক্ষমতা থাকবে না। অতএব তার কিন্তু কি কম হবে? নিউক্লিওফিলিসিটি কম হবে। এইভাবে আমরা নিউক্লিওফিলিসিটিটাকে বিচার করতে পারবো। এরপরে দেখো লিভিং গ্রুপের প্রকৃতি। SN1 এবং SN2 দুটো বিক্রিয়ার হারই কিন্তু লিভিং গ্রুপের প্রকৃতির উপর নির্ভর করে। কেন? উভয়ের কিন্তু রেট ডিটারমিনিং স্টেপে কি হয় না, ওই লিভিং গ্রুপের বহিষ্করণ ঘটে। বুঝতে পারলে? তাহলে দুটোই কিন্তু লিভিং গ্রুপের প্রকৃতির উপর নির্ভরশীল। তাহলে কে কত সহজে ছেড়ে যেতে পারবে, হ্যাঁ, সেই কিন্তু সব থেকে ভালো লিভিং গ্রুপ। দেখো, একটা এর জন্য রুল আছে, তীব্র অ্যাসিড থেকে উৎপন্ন যে অ্যানায়নগুলো, ওগুলো কিন্তু লিভিং গ্রুপ হিসেবে উৎকৃষ্ট। কেন? তীব্র অ্যাসিড থেকে যেগুলো উৎপন্ন হবে, সেগুলো কিন্তু কি দুর্বল বেস, এবং সেক্ষেত্রে যে লিভিং গ্রুপটা উৎপন্ন হবে, সহজে কিন্তু লিভিং গ্রুপটা ছেড়ে যেতে পারবে। বুঝতে পারলে? তাহলে কি বললাম? তীব্র অ্যাসিড থেকে, এটা কিন্তু নোট করে রাখার মতো, তীব্র অ্যাসিড থেকে উৎপন্ন অ্যানায়নগুলি লিভিং গ্রুপ হিসেবে উৎকৃষ্ট। তাহলে কি বললাম? তীব্র অ্যাসিড থেকে উৎপন্ন অ্যানায়নগুলি কি বললাম? লিভিং গ্রুপ হিসাবে উৎকৃষ্ট। তার মানে কারা ভালো লিভিং গ্রুপ? যারা কিন্তু
তীব্র অ্যাসিড থেকে উৎপন্ন হয় যে সমস্ত অ্যানায়নগুলো, ওগুলো কিন্তু ভালো লিভিং গ্রুপ হিসেবে কাজ করে। দেখো, আমি একটা মোটামুটিভাবে লিস্ট দিয়েছি লিভিং গ্রুপের লিভিং অ্যাপটিটিউড। তোমাদের মনে রাখার খুব একটা দরকার নেই এটা, যাই হোক মাঝে মাঝে দেখবে, তাতেই হবে। দেখো, এই যে আমি অর্ডারটা দিয়েছি, এই অর্ডারটা কিন্তু মুখস্থ করতে হবে আমি একেবারে বলবো না, কেন? সম্ভব না মুখস্থ করা। তোমাদের অনেক চাপ থাকবে এমনিতেই, অনেক ডেটা তোমাদের মনে রাখতে হবে, অতএব জাস্ট এটাকে একটু দেখে রাখবে। দেখে রাখলে কি হবে না, বিভিন্ন ধরনের যে প্রবলেমগুলো তোমাদের সলভ করতে একটু সুবিধা হবে। দেখো, সব দিকে আয়োডাইড সব থেকে গুড লিভিং গ্রুপ কেন? আয়োডাইড উৎপন্ন হয় HI থেকে। HI সব থেকে উৎকৃষ্ট একটা ভালো স্ট্রং অ্যাসিড, এই কারণের জন্য কিন্তু I মাইনাস সব থেকে ভালো লিভিং গ্রুপ হিসেবে কাজ করবে। বুঝতে পারলে তো? এবারে দেখো আর কি, তারপরে ব্রোমাইড, তারপরে ক্লোরাইড, এভাবে চলে আসবে সায়ানাইড, অ্যামোনিয়া। অ্যামোনিয়া কিন্তু একটা কি ভালো লিভিং গ্রুপ। ফেনক্সাইড আয়ন, তারপরে OH মাইনাস আয়ন, তারপরে হচ্ছে CH3O মাইনাস, তারপরে NH2 মাইনাস। আলটিমেট একটা কথা তোমরা মনে রাখবে, যত লিভিং গ্রুপের আকার বৃদ্ধি পাবে তত কিন্তু কি হবে না, লিভিং অ্যাপটিটিউড বাড়বে। আর লিভিং অ্যাপটিটিউড বাড়া মানে কি হবে, এই SN1 এবং SN2 বিক্রিয়ার হারও বেড়ে যাবে। আজকে তাহলে কি বললাম, এই SN1 এবং SN2 বিক্রিয়ার হার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? তাহলে কোন কোন বিষয়ের উপর নির্ভর করে বললাম? সাবস্ট্রেটের স্ট্রাকচার, দ্রাবকের প্রকৃতি, নিউক্লিওফাইলের গাঢ়ত্ব এবং প্রকৃতি, আর কি লিভিং গ্রুপের প্রকৃতি। এই হচ্ছে টোটাল মানে ফ্যাক্টরগুলো যার উপরে এই SN1 এবং SN2 বিক্রিয়ার হার নির্ভর করে। ওকে, আজকে তোমরা তাহলে এই পর্যন্ত শিখলে। এর পরের দিন আরও আমি যে বিক্রিয়াগুলোতে চলে আসবো, যে বিক্রিয়াগুলো পরপর পরপর সাবস্টিটিউশন রিঅ্যাকশনগুলো আছে সেগুলো বলবো। আর আরেকটা জিনিস কিন্তু তোমাদের থাকবে, সেটা কিন্তু স্টিরিও কেমিস্ট্রি। আগে কিন্তু আমি স্টিরিও কেমিস্ট্রিটা পড়াবো, ওকে? এরপরে তোমাদের স্টিরিও পার্টটা হবে, অর্থাৎ আরএস নামকরণ বা ওর মধ্যে একটা মলিকুলের মধ্যে টুকটাক যে কিছু যেগুলো সিমিট্রিগুলো রয়েছে, সেই সিমিট্রিগুলো কীরকম হয় সেগুলো বলে দেবো সুন্দর করে। আমার পড়ানোর শেষে আজকে একটা নতুন জিনিস তোমাদের খোঁজ দেব, যেটা হচ্ছে যার মাধ্যমে তোমাদের ভাই বোনেরা সবাই 5 থেকে 12 পর্যন্ত অঙ্ক যদি শিখতে চাও তাহলে কিন্তু এই চ্যানেলটিতে তোমরা পাবে ক্লাস 5 থেকে ক্লাস 12-এর অঙ্ক। অতএব আমার আজকের লেকচারের পরে তোমরা একটা চ্যানেলের খোঁজ পাবে, সেই চ্যানেলটার প্রোমো দেখে নাও। এই চ্যানেলটা কিন্তু খুব ভালো, তোমরা দেখবে, এই কারণের জন্য আমি তোমাদের খোঁজ দিলাম। ওকে।